নমস্কার। গপ্প ক্যাফে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ গপ্প ক্যাফে চ্যানেলের বিশেষ নিবেদন তরুণ বন্দ্যোপাধ্যায় রচিত এক মুঠো বকুল। তাহলে চলুন শুরু করা যাক আজকের গপ্প। পাটুলি স্টেশনে নেমে আধ ঘন্টা রিকশায় চড়ার পর সাত্তকী একটা হলুদ রঙের তিনতলা বাড়ি দেখিয়ে বলে, ওইটা আমাদের বাড়ি। নাইকের একটা মাঝারি সাইজের ব্যাগ কোলে নিয়ে কৌশিক রিকশাতে সাত্তকীর পাশে বসেছিল। কয়েক সেকেন্ড বাড়িটার দিকে তাকিয়ে বলে, তোদের কিসের যেন ব্যবসা? বিল্ডিং মেটেরিয়ালসের। একতলাতেই দোকান আর গোডাউন। দোতলায় তিনটে আর তিনতলায় একটা ঘর নিয়ে আমরা থাকি। কৌশিকের বাড়ি কলকাতায়, গোয়া বাগানে। হায়ার সেকেন্ডারি পাশের পর ওরা দুজনে একই দিনে কেমিস্ট্রিতে অনার্স নিয়ে সেন্ট পলস কলেজে ভর্তি হয়েছে। পাটুলি থেকে কলকাতায় এসে সাত্তকীর সেন্ট পলস কলেজে ভর্তি হওয়ার বড় কারণ, ওই কলেজের কম্পাউন্ডের মধ্যেই ছাত্রদের জন্য দুটো হোস্টেল আছে, আর ওই কলেজের কেমিস্ট্রি ডিপার্টমেন্টটাও বেশ ভালো। তা সে যাই হোক, ভর্তি হওয়ার পর কিছুদিন ক্লাস হয়েই গরমের ছুটি পড়ে গেল। সাত্তকী কৌশিককে বলে, আমার সঙ্গে চল, 2-4 দিন আমাদের বাড়ি থেকে ঘুরে আসবি। আমাদের বাড়ির কাছেই গঙ্গা। এই সময় বিকালের দিকে খুব সুন্দর একটা হাওয়া দেয়। কদিন পাশাপাশি বসে একসঙ্গে ক্লাস করে বন্ধুত্বটা যেরকম জমে গেছে, তাতে এরকম একটা অফার আসতেই পারে। সাত্তকীও বার কয়েক গোয়া বাগানে কৌশিকদের বাড়িতে ঘুরে এসেছে। রিকশা থেকে নেমে সাত্তকী বন্ধুকে নিয়ে দোতলায় ওঠার সিঁড়ির দিকে এগিয়ে যায়। দরজা বন্ধ ছিল। বার কয়েক বেল বাজাতে 16-17 বছরের এক কিশোরী দরজা খুলে দাঁড়ায়। পরনে সবুজ পার হলদে খোলের একটা তাঁতের শাড়ি, খুব সম্ভবত স্কুলের পোশাক। কিশোরীর গায়ের রং চাপা, কিন্তু মুখটা ভারী মিষ্টি। বাগালের তলার দিকে হালকা টোল, চোখের ওপরে ঘন কালো ভুরু দুটো যেন আঁকা। কিশোরীর ভাসানো চাহনি কৌশিকের বুকের ভেতরটা হালকা করে নাড়িয়ে দিয়েছিল। কয়েক মুহূর্তের জন্য সে চোখ ফেরাতে পারেনি। সাত্তকী পাশ থেকে নিচু গলায় বলল, আমার বোন দেবমিতা। তারপর বোনকে জিজ্ঞাসা করলো, মা কি ঘুমোচ্ছে? মা আজ দুপুরে ঘুমায়নি, খেয়ে উঠে নিজের হাতে তেতলার ঘরটা পরিষ্কার করছিল। আমাকে বলেছে তোমরা এলে তোমাদের তেতলার ঘরে নিয়ে যেতে। কিন্তু দোতলায় উঠতেই মায়ের সঙ্গে দেখা হয়ে গেল। আমার মা বলতেই কৌশিক ভদ্রমহিলার পায়ে হাত দিয়ে প্রণাম করলো। থাক থাক বাবা, আমার খিদে পেয়েছে, কিছু খেতে দাও। সেই কখন থেকে ভাত খেয়ে বেরিয়েছি। সাত্তকী বলে, সত্যিই তো খিদে পাবে না? রাস্তা কি কম? তোমরা হাত মুখ ধুয়ে এসো, আমি এক্ষুনি খেতে দিচ্ছি। ভদ্রমহিলা রান্নাঘরে যেতে যেতে মেয়েকে বললেন, মিতা মা, তোমার দাদার বন্ধুর ব্যাগটা ওপরের ঘরে রেখে এসো। দুই বন্ধু বাথরুম থেকে ঘুরে এসে দেখে খাবার টেবিলে 2টো প্লেটে বেশ কিছুটা করে কাটা ফল আর 2টো বাটিতে খানিকটা করে সুজির হালুয়া। সাত্তকী কৌশিককে বলে, সুজির হালুয়াটা আমাদের বাড়ির স্পেশাল আইটেম, ঠাকুমা তৈরি করে, খেয়ে দেখ, ভালো লাগবে। পেস্তা, কিশমিশ, খোয়া ক্ষীর, ভালো ভালো জিনিস দিয়ে তৈরি। ঠাকুমার সঙ্গে তো এখনো পরিচয় হলো না, ভালো লাগলে বলবো কাকে? কৌশিক 1 চামচ হালুয়া মুখে পুরে বলে। কথা শেষ হতেই এক বৃদ্ধা মহিলা আস্তে আস্তে পা ফেলে ঘরে ঢুকলেন। গায়ের রং বেশ ফর্সা, এক মাথা সাদা ধপধপে চুল, চোখে চশমা। সাত্তকী কৌশিককে বলে, এই তো ঠাকুমা এসে গেছে। কৌশিক চেয়ার থেকে উঠে ঠাকুমার পায়ে হাত দিয়ে প্রণাম করলো। তোমার কথা আমি বৌমার মুখে শুনেছি, খোদ কলকাতার ছেলে তুমি। তোমার কি আর এইসব গ্রামগঞ্জ ভালো লাগবে? কেন লাগবে না? ভালো লাগার মতো এখানে অনেক কিছু আছে। তেতলার ঘরে বন্ধুকে নিয়ে গিয়ে সাত্তকী বলে, তুই আর আমি এই ঘরে থাকবো। আচ্ছা, অন্য সময় এই ঘরে কে থাকে? কেউ থাকে না, এটা আমার ঘর।
অবশ্য আত্মীয় পরিজন কেউ এলে তখন অন্য ব্যবস্থা। দোতলার 3টে ঘরের একটাতে ঠাকুরমা ঠাকুর দেবতা নিয়ে থাকে, একটা ঘরে বাবা মা, আর একটা ঘরে বোন থাকে। জামা প্যান্ট পাল্টানোর পর সাত্তকী কৌশিককে বলে, চল গঙ্গার ধার থেকে বেরিয়ে আসি। দোতলায় নেমে বোনকে উদ্দেশ্য করে গলা ছাড়ে, মিতা, আমরা গঙ্গার ধারে বেড়াতে যাচ্ছি, তুই যাবি? যাবো, একটু দাঁড়াও। ঘরের ভেতর থেকে দেবমিতার কণ্ঠস্বর ভেসে আসে। সাত্তকী বলে, ঠিক আছে, তুই আয়, আমরা এগোচ্ছি। মাঝামাঝি রাস্তায় একটা লেডিস সাইকেল ওদের পাশে এসে স্লো হয়ে গিয়েছিল। সাইকেলের সিটে দেবমিতা। চুড়িদার পরে ওকে লম্বা লাগছিল। পিঠে একজোড়া বিনুনির শেষ প্রান্তে সাদা ফিতের ফুল করা। আপনি সাইকেল চালাতে জানেন? কৌশিকের গলায় কৌতূহলী জিজ্ঞাসা। এখানে সাইকেল চালাতে না জানলে খুবই অসুবিধা হয়। আমাদের স্কুল বাড়ি থেকে বেশ খানিকটা দূরে সাইকেলে না গেলে খুব অসুবিধা। আপনি সাইকেল চালাতে জানেন না? জানি, তবে আগের থেকে বলে রাখছি আমি সাঁতার কাটতে জানি না। আপনি জানেন? কৌশিক দেবমিতাকে জিজ্ঞাসা করে। জানি, তবে গঙ্গায় সাঁতার কাটতে সাহস হয় না, ভীষণ স্রোত। সাত্তকী কৌশিককে বলে, তুই মিতাকে আপনি আগে করছিস কেন? আসলে এখনো পর্যন্ত ওটাই সহজভাবে আসছে, তাই। গঙ্গার চেহারা এখানে একেবারে অন্যরকম। কাঁচের মতো জল, কোথাও এতটুকু চড়া নেই। চওড়া রাস্তাটা গিয়ে গঙ্গার ঘাটে ঠেকেছে। লম্বা লম্বা ঘাটের সিঁড়ি জলের মধ্যে নেমে গেছে। কয়েকটা ছোট ছোট ডিঙি নৌকা ঘাটের ধারে খোঁটায় বাঁধা। সাত্তকী কৌশিককে জিজ্ঞাসা করে, কিরে, নৌকায় চেপে গঙ্গায় খানিকটা ঘুরে আসবি? কৌশিক কিছু বলার আগেই দেবমিতা বলে, না না দাদা ভাই, কোনো দরকার নেই, রিক্স হয়ে যাবে। তার চেয়ে চলো তো ঘাটের ধারে বসি, খানিকক্ষণ গঙ্গার ফ্রেশ হাওয়ায় শরীর মনটা পুরো ঠান্ডা হয়ে যাবে। তেতলার ঘরে দুই বন্ধুতে মিলে দাবা খেলছিল। সন্ধ্যার আগেই ওরা বাড়িতে ফিরে এসেছিল। হঠাৎ খোলা ছাদের দিক থেকে নারী কণ্ঠের গান ভেসে এলো। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। কৌশিক একটা বোড়েকে বোর্ড থেকে তুলেছিল চাল দেবে বলে। গান শুরুর সঙ্গে সঙ্গে ওর হাত থেমে গেল। বন্ধুকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, গানটা কে গাইছে? মিতা। মাঝে মাঝেই ও সন্ধেবেলা নিজের মনে ছাদে দাঁড়িয়ে গান গায়। ডাক না ওকে। সাত্তকী দরজার দিকে মুখ বাড়িয়ে বোনকে ডাকে, মিতা, এদিকে আয়। ধীর পদক্ষেপে দেবমিতা ঘরের দরজায় এসে দাঁড়ায়। কি হলো, ডাকছো কেন? সাত্তকী হাসি হাসি মুখে বলে, তোর গান শুনে আমার বন্ধুর মাথা ঘুরে গেছে। ধ্যাৎ, কি যে বলো না। দেবমিতা লজ্জা পায়। কৌশিক বলে, না না, ও হয়তো বাড়িয়ে বলছে, কিন্তু সত্যি আপনার গলাটা ভীষণ মিষ্টি, আর একেবারে ঠিক সুরেই গানটা গেয়েছেন। ও তো গান শেখে দোস্তুর মতো। প্রতি রবিবার গানের দিদিমণি বাড়িতে এসে ওকে গান শিখিয়ে যায়। সপ্তাহে একদিন গান শিখে এত ভালো গান গাওয়া যায়? আমার তো সেটা মনে হয় না। কৌশিক বলে, তা ঠিক, গানের ব্যাপারে ও খুব সিনসিয়ার। তার মানে গানটা আপনি ভালোবাসেন, তাই তো? কৌশিক দেবমিতার মুখের দিকে তাকায়। যেমন তোর সাহিত্যের প্রতি ভালোবাসা। সাত্তকী কৌশিককে বলে। ও মা, তাই নাকি? কিরকম? দেবমিতা ভীষণ আগ্রহ জানায়। তেমন কিছু না, যখন মন চায়, মাথায় যখন যেরকম প্লট আসে সেরকম লিখে ফেলি। ছোট গল্প? হ্যাঁ, সবগুলো যে ছাপার উপযোগী তা নয়, তবে কিছু কিছু বেরিয়ে যায় নানা রকম পত্রিকায়। স্কুল লাইফ থেকে বাংলা আমার ফেভারিট সাবজেক্ট ছিল। মিতার প্রথম পছন্দ অঙ্ক। সেকেন্ডটা কি জানি না, প্রতিবারই অঙ্কে ভালো নাম্বার পায়। এবারও ক্লাস 10-এ ওঠার সময় 100-র মধ্যে 92 পেয়েছে। তাহলে তো মিষ্টি খাওয়াতেই হবে। কৌশিক বলে, মিষ্টি আমি একদম পছন্দ করি না। তাহলে কি পছন্দ করেন বলে ফেলুন, যদি ক্ষমতার মধ্যে থাকে নিশ্চয়ই দেব। অমন সুন্দর গান শোনালেন, তার উপর এত সুন্দর নাম্বার পেয়েছেন অঙ্কে, অবশ্যই কিছু দেওয়া উচিত। বলে ফেলুন চটপট। এখন কিছু মনে আসছে না, পরে বলবো। দুপুরে খাবার টেবিলে দেবমিতা সাত্তকীকে বলল, দাদা ভাই, বিকেলে বৈশাখী মেলায় যাবি?
সাত্তকী থামিয়ে জিজ্ঞাসা করলো, জমিদার বাড়ির সামনের বড় মাঠটায় তো? হ্যাঁ, পয়লা বৈশাখ থেকে শুরু হয়, 15 দিন থাকে। দেবমিতা উত্তর দেয়। দেবমিতার মা বলল, জানা সতু, বোন যখন এতবার করে বলছে ঘুরে আয় না। মেলার ভিড়ভাড়টা আমার একদম ভালো লাগে না মা। তাছাড়া আমি তো আগে দুবার ওকে নিয়ে ঘুরে এসেছি, এবার বরং কৌশিককে নিয়ে ঘুরে দেখাক। লেখালেখি করে তো, একটা গ্রামীণ মেলা দেখার অভিজ্ঞতাও সঞ্চয় করুক। সুতরাং সবার সম্মতিতে খাওয়ার পর একটু রেস্ট নিয়ে ওরা দুজন বেরিয়ে পড়ল, দেবমিতা আর কৌশিক। দেবমিতা হালকা নীল রঙের চিকন কাজ করা একটা চুড়িদার পরেছিল, কৌশিক যথারীতি জিন্সের ওপর টি শার্ট। সাত্তকী তেতলার ঘরে ততক্ষণ ভাত ঘুম দিতে শুরু করেছে। কৌশিক প্যান্ট শার্ট পরার পর ওকে ধাক্কা মেরে তুলে বলল, ওই কিরে, ঘুমাচ্ছিস নাকি? আমরা বেরালাম। যা ঘুরে আয়, পয়সা করি মোটামুটি আছে তো, আমি বরং কিছু দিচ্ছি, রাখ। মেলায় টেলায় গেলে আমার বোনের বায়নাক্কা শেষ থাকে না। ওদের বাড়ি থেকে জমিদার বাড়ি বেশ খানিকটা দূরে। দোকানের সামনে একটা খালি রিক্সা দাঁড়িয়েছিল। ওরা দুজনে সেই রিক্সায় গিয়ে বসলো। রাস্তা তেমন ভালো নয়, রিক্সাকে তাই মাঝে মধ্যেই হোঁচট খেতে যেতে হচ্ছিল। মেলার বেশ খানিকটা দূরে এই রিক্সা থেকে নেমে পড়তে হলো, কারণ এরপর আর রাস্তা নেই। রাজবাড়ির বাগান, বড় বড় গাছের পাশ দিয়ে পায়ে চলা পথ। একটা বড় গাছের পাশ দিয়ে যাবার সময় কৌশিক বলল, খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। চেনা গন্ধ নয়, কেমন একটা অন্যরকম। দেবমিতা বললে, পাশের গাছটাই বকুল ফুলের গাছ, ছোট ছোট ফুল হয়, কিন্তু খুব উগ্র গন্ধ। একটু দাঁড়াবেন, আমি কয়েকটা ফুল কুড়িয়ে আনছি। গাছের তলায় প্রচুর পড়ে রয়েছে। কৌশিককে এক জায়গায় দাঁড় করিয়ে দেবমিতা প্রায় ছুটে চলে যায় গাছটার তলায়, ঘুরে ঘুরে ফুল কুড়োয়। ফিরে এসে রুমালটা কৌশিককে দিয়ে বলে, রুমালটা ধরুন, আমি ফুলগুলো রাখি। তারপর ফুল সমেত রুমালটা ছোট্ট করে বুক পকেটে গুঁজে দেয়। দেবমিতার এর পরের আচরণটা কৌশিকের কাছে একেবারেই অপ্রত্যাশিত। হাঁটতে হাঁটতে ডান হাতটা কৌশিকের দিকে এগিয়ে ধরে বলে, হাতের চেটোটা দেখুন, এখনো ফুলের গন্ধ লেগে আছে। কৌশিক দাঁড়িয়ে পড়ে দেবমিতার ডান হাতের চেটোয় দুহাত দিয়ে আলতো করে ধরে নাকের কাছে এনে বলে, সত্যিই তো। কথাটা বলল বটে, কিন্তু দেবমিতার কোমল হাতের স্পর্শে কৌশিকের সারা শরীরে একটা তরঙ্গ খেলে গেল। সেই তরঙ্গের আবেশে সে আর নিজেকে ধরে রাখতে পারল না, বলেই ফেলল, ইচ্ছে করছে হাতটা ধরেই থাকি। ধরুন না, আমার আর হারিয়ে যাওয়ার ভয় থাকবে না। যতক্ষণ ওরা রাজবাড়ির বাগান দিয়ে যাচ্ছিল, কৌশিক দেবমিতার হাত ধরেছিল, কিন্তু মেলায় পা দিয়েই হাত ছেড়ে দিল। মেলায় বিশেষ ভিড় ছিল না। একটা নাগরদোলা এসেছে, বেশি উঁচু নয়, সাবেকি কাঠের তৈরি। একজন লোক হাত দিয়ে টেনে টেনে ঘোরায়। দেবমিতা কৌশিককে জিজ্ঞাসা করল, কি চড়বেন নাকি? আরে না না, পাগল হয়েছেন না? কৌশিক প্রায় আঁতকে ওঠে। অসুস্থ হয়ে যাব যে। ঠিক আছে, চলুন ঘুরে ঘুরে দেখি। আশপাশের জেলা থেকেও হস্তশিল্পীরা আসে সেখানকার শিল্প সামগ্রী নিয়ে, পোড়ামাটির জিনিস, দেবদেবীর মূর্তি থেকে আরও কত কিছু। একটা বড় দোকানে মেয়েদের সাজগোজের জিনিসের মেলা। এই দোকানের সামনে এসে দেবমিতা দাঁড়িয়ে পড়ল। এটা সেটা দেখে আর দাম জিজ্ঞাসা করে শেষ পর্যন্ত পছন্দ হলো মাথার চুলের দুটো ক্লিপ। সামান্য দাম। দেবমিতা নিজেই দিতে যাচ্ছিল, কিন্তু কৌশিক কিছুতেই দিতে দিল না। বন্ধুর বোনকে যদি এইটুকুই না দিই, লোকে তাহলে কি বলবে? ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল। এই দোকানের ঘরের সামনে সাজানোই আর একটা নানান শৌখিন জিনিসের দোকান। এবার কৌশিক দাঁড়িয়ে পড়ল ওই দোকানের সামনে। এক ঝলক চোখ বুলিয়ে একটা ফোল্ডিং ফটো ফ্রেম তুলে নিল সামনে থেকে। দেবমিতাকে দেখিয়ে তার মতামত চাইল। এই শুনছেন, বেশ সুন্দর না ডিজাইনটা? আপনি নেবেন? এটা আমি আপনাকে দিচ্ছি। কৌশিক ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ে যায়। এমা না না, আমি এমনি বললাম, কিনতে হবে না। ঠিক আছে, আপনাকে নিতে হবে না, আমি আমার জন্য কিনছি। খুব তাড়াতাড়ি দেবমিতা নিজের সিদ্ধান্তটা জানায় এবং তার মধ্যে কিছুটা ক্ষোভও মিশে থাকে। দাম মেটানোর পর দোকানি
যখন ফ্রেমটা একটা ব্রাউন কাগজের খামে প্যাক করে দিচ্ছে, কৌশিক অনুশোচনার গলায় দেবমিতাকে বলে, বলছি, আমার ব্যবহারে কি আপনি দুঃখ পেলেন? পেলে কি ফিরিয়ে নিতে পারবেন? সেদিন রাত্রে গোয়া বাগান থেকে মার ফোন এলো কৌশিকের কাছে। একটা দরকারি কাজ পড়ে গেছে, ফিরতে হবে। কৌশিক আরও 2 দিন থাকার ইচ্ছে ছিল, কিন্তু সেটা আর হলো না। সাত্যকী ঠিক করেছিল পরের দিন নবদ্বীপ ধাম থেকে ঘুরিয়ে আনবে। পাটুলি থেকে নবদ্বীপ ধাম বেশ কাছে। কৌশিক বলল, এর পরের বার যখন আসবো অবশ্যই যাব। তবে সাত্যকী এখন কলকাতায় যাচ্ছে না। কৌশিককে পাটুলি স্টেশনে নিয়ে গিয়ে ট্রেনে তুলে দিয়ে আসবে। একটু বেলার দিকে একটা ট্রেন আছে। রাত্রিরে দেবমিতা দোতলায় নিজের ঘরে হারমোনিয়াম বাজিয়ে অনেকগুলো রবীন্দ্রসঙ্গীত শোনালো। গান শেষ হলে কৌশিক বলল, আমি কিন্তু একটা অন্যায় করে ফেলেছি। যে গান শোনালো তার অনুমতি না নিয়ে গানগুলো আমি মোবাইলে রেকর্ড করে ফেলেছি। ঠাকুরমা প্রায় সঙ্গে সঙ্গে বলল, কিছু অন্যায় করেনি। এমন মিষ্টি গলা কলকাতায় গিয়ে যত খুশি নিজে শুনবে আর বাবা মাকে শোনাবে। আসার সময় শুধু নাইকের ব্যাগটা ছিল, যাওয়ার দিন একটা সাইজের, একই সাইজের আরও একটা ব্যাগ জুড়েছে। তাতে সাত্যকীদের বাড়ির বাগানের কিছু আম আর সবেদা আছে। 3 তলা থেকে নেমে ওরা দোতলায় দেবমিতার ঘরে বসেছিল। দোকানে একজন কর্মচারী এসে খবর দিল রিক্সা এসে গেছে। 1 তলায় নামার সিঁড়ির মুখে অনেকেই দাঁড়িয়ে আছে, সবার মন ভার। ঠাকুমা বলল, দেখো দেখিনি, 2 দিনের জন্য এসে ছেলেটা সবাইকে কেমন আপন করে নিয়েছিল। সাত্যকীর মা বললেন, সময় সুযোগ করে আবার এসো বাবা। কৌশিক ঘাড় নেড়ে মুখে পাতলা হাসি ফুটিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। এমন সময় পেছন থেকে দেবমিতার গলা ভেসে আসে, জিনিসটা পছন্দ করে কিনলেন আর ফেলে রেখে চলে যাচ্ছেন। কথাটা শোনা মাত্রই কৌশিকের স্মৃতিতে আচমকা ধাক্কা লাগে। পর মুহূর্তে ব্রাউন প্যাকেটে চোখ পড়তে দেবমিতার চালাকিটা ধরে ফেলে, কিন্তু প্রতিবাদের রাস্তায় না গিয়ে থমকে দাঁড়িয়ে মুচকি হেসে বলে, এই দেখেছেন, একদম ভুলে গেছি। দেবমিতার মা জিজ্ঞাসা করেন, কি ওটা? কৌশিক উত্তর দেয়, একটা ফটো ফ্রেম, মেলা থেকে কিনেছিলাম। এখানেই শেষ নয়, শেষটা কলকাতায় গিয়ে চমক দিয়ে। সবার অলক্ষ্যে ব্রাউন কাগজের মোড়কটা খুলে কৌশিক ফটো ফ্রেমের মাঝখানে খুঁজে পায় একটা সাদা খাম। তাতে অনেকগুলো শুকনো বকুল ফুল। কৌশিকের মনে পড়ে যায় রাজবাড়ির বাগানে বকুল গাছটার তলায় দেবমিতার ফুল কুড়োনোর কথা। এতক্ষণ আপনারা শুনছিলেন তরুণ বন্দ্যোপাধ্যায় রচিত এক মুঠো বকুল। এই গল্পের প্রধান চরিত্রগুলি সার্তকী, কৌশিক, দেবমিতা। দেবমিতার চরিত্রে বিদিশা পাল, কৌশিকের চরিত্রে সৃঞ্জয়। গল্প পাঠ এবং সার্তকীর চরিত্রে আমাদের সম্মানীয় পিনাকি বোস মহাশয় এবং গল্পের অন্যান্য চরিত্রে আমাদের সম্মানীয় শ্রীমতী গৌরী পাল মহাশয়া। ধন্যবাদ।